এই যে দেখেন কি পরিমাণ ভিড়। অবশেষে শুয়ে দেখছি মানব দৃষ্ট সবচেয়ে বড় স্থাপনা চায়না গ্রেট অল। এগুলা কিন্তু স্টিকি রাইস আর চিনি দিয়ে মিক্স করা। 21,000 কিলোমিটার লং এই চায়না গ্রেট অল। পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি চায়না গ্রেট অল মানুষের তৈরি এই যাবৎকালের সবচেয়ে বৃহত্তম স্থাপনা। এটি হয়তো সবাই জানেন, কিন্তু অনেকেই জানেন না এটি 4 লক্ষেরও বেশি মানুষের সমাধিস্থল। এই প্রাচীর এতটাই বিশাল যে বাংলাদেশকে 21 বার উত্তর থেকে দক্ষিণে মুড়িয়ে দেওয়া যাবে। আমার মতো অনেকেরই ধারণা ছিল মঙ্গল থেকে বাঁচার জন্যই এই গ্রেট অল তৈরি করা হয়েছিল, যেটি সম্পূর্ণ ভুল। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনেরও প্রায় 1500 বছর আগে কারা তৈরি করেছিল, কোন সভ্যতার হাত ধরে তৈরি হয়েছিল এই গ্রেট অল, কীভাবে তৈরি করেছিল যখন কোনো আধুনিক প্রযুক্তি ছিল না, জানবো এই সকল অজানা তথ্য। আরও জানবো বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে চায়না গ্রেট অল দেখতে হলে আপনাকে কোথায় আসতে হবে, কিভাবে যাবেন, খরচ কত হবে, এই সকল কিছুর ব্রেকডাউন। আর এই গ্রেট অলে গ্রেট জার্নিটা করব চায়নার সবচেয়ে দ্রুতগামী বুলেট ট্রেনের বিজনেস ক্লাসে, যার গতি ঘন্টায় 350 থেকে 400 কিলোমিটার। তো পৌঁছে গেছি বেইজিংয়ে। টেম্পারেচার এখন অনেক অল্প 23 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হচ্ছে। একটু ঠান্ডার কাপড় যদি থাকে ফুল হাতা ঠান্ডার কাপড় ব্যবহার করতে হবে। এখন দিদি ডেকে হোটেল রুমে চলে যাব। এখান থেকে একটু কাছেই, কিন্তু বৃষ্টি হচ্ছে যে কারণে দিদি ডেকে দিদিতে হোটেল রুমে চলে যাব। চায়নার গ্রেট অল দেখতে হলে আপনার যে কোনো জায়গা থেকে আপনার এয়ারে অথবা বুলেট ট্রেনে চীনের রাজধানী বেইজিংয়ে আসতে হবে। গত রাত্রেই আমি বেইজিং এসে পৌঁছাইছি। এই যে আমাকে হেল্প করতেছে, আমি আসলে খুঁজে পাচ্ছি না। ভেরি গুড পারসন। প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে আমাকে হেল্প করতেছে, মানে হোটেলটা খুঁজে বের করার জন্য। কি পরিমাণ হেল্পফুল এনারা, মানে দেখে দিলে হয়তো আমি চিনবো না, সো আমাকে সে নিয়ে আসছে সাথে করে। সবাইকে গুড মর্নিং করছে আর নতুন আরেকটি ব্লগে। আজকে যাচ্ছে প্রাডা লাইন চায়না গ্রেট অল দেখতে। আমি এখন আছি বর্তমানে বেইজিং সিটিতে। বেইজিং থেকে কয়েকটা ট্রেন যায়, যেমন এই যে বেইজিং নর্থ রেলওয়ে স্টেশন। আমি এইখানে যাব, দিদিতে কল করে নিয়েছি। এই স্টেশন থেকে আপনারা খেয়াল রাখবেন এখানে এন্ট্রি গেট যেন ঠিক থাকে। এই জায়গা থেকে আপনাকে যেতে হবে ব্রাডা লাইন মেট্রো রেল করে। আপনারা চাইলে মেট্রো ইউজ করেও খুব সহজে চলে যেতে পারেন। তো এই যে স্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং দেখলেই বুঝতে পারবেন। আর আপনারা যদি মেট্রোতে আসতে চান যে কোনো জায়গা থেকে এই যে রেলওয়ে ইনহ্যান্স এই স্টেশনে করে আসতে হবে। সো এখন ভিতরে টিকিট কাটতে যাব। এই যে এই পাশ দিয়ে হলো টিকিট গেট। আপনাকে অবশ্যই পাসপোর্ট ক্যারি করতে হবে। যদি দিদি অ্যাপস ইউজ করে থাকেন তাহলে অবশ্যই এন্ট্রি গেট, আবারও বলছি এন্ট্রি গেট মেনশন করে নেবেন। এই পাশটা হলো এন্ট্রি গেট আর ওই পাশটাতে কিন্তু এক্সিট গেট। সো আপনার এন্ট্রি আর এক্সিট ভুল হলে এখানে আপনার প্রায় 30 মিনিটের মতো লস হবে। এখানে অটোমেটিক টিকিট আর হলো এন্ট্রেন্স এদিক দিয়ে, মানে দুটো অপশনে আছে। এরকম বিশাল স্ক্রিনে দেখা যায়।
সো পৌঁছে গেছে, এখানে টিকিট নাম্বার এবং সিট নাম্বার দেওয়া আছে এই যে এই জায়গায়, আপনারা খেয়াল করে নেবেন। আর এগুলো হলো আমাদের বুলেট ট্রেন, আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। হ্যালো ম্যাম, দিচ্ছেন এটাই হলো আমাদের ট্রেন। দেখি এটার গতি কত ওঠে। আমরা এখন যাচ্ছি ব্রাডা লাইনে। Oh, yes, 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 then. Dua, yeah. 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3. Okay, thank you. হলো ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস এটা। Next station. Yes. No. Next station is Qinghe Railway Station. Qinghe next station is Badaling. So 2 station. So 2 station later. Okay. Beijing Listen. Qinghe. Next station is Badaling. থ্যাংক ইউ শিশির। সো উঠে পড়েছি ব্রাডা লিঙ্ক যাওয়ার জন্য বুলেট ট্রেনে। এখানে 2-3 ধরনের টিকিট পাওয়া যায়। আমারটা হলো ফার্স্ট ক্লাস টিকিট কাটাইছি, একটু কম ডিস্টেন্স এই জন্য ভাড়া কম, তো চাইলাম যে দেখি ফার্স্ট ক্লাসের অভিজ্ঞতাটা নিয়ে নিই। আমার এটার কস্টিং পড়ছে 85 ইয়ান, আর আপনার সেকেন্ড ক্লাসে এটা যেতে পড়বে আপনার 23 RMB। সো আপনারা ফার্স্ট ক্লাসের নিতে চাইলে, এক্সপিরিয়েন্স নিতে চাইলে একটা ট্রাই করে দেখতে পারেন। আমার এক ঘুরে ঘুরে দেখাই ট্রেনটা। আমি যদি এই যে এই পাশে আপনার সিটটা আটকায় দিতে পারবেন, সামনে ডিসপ্লে আছে, এখানে চার করতে পাওয়ার জন্য হেডফোন আছে, এখানে ব্যাটারি চার্জিং অপশন আছে, এটা হলো আপনার লাইট যারা পড়াশোনা করতে চায়। চায়নার বুলেট ট্রেন, যে দেখেন আমি পানি নিয়েছি এবং ট্রেন ছুটে যাচ্ছে। আবার আর একটা ফিচার হলো যেটা দেন এটা অন্ধকার হয়ে যাবে গ্লাস, আবার এটা দিলে আপনার গ্লাস অটোমেটিক আলোকিত হয়ে যাবে। চা কফি এই মাত্র 171 কিলোমিটার পার আওয়ারে চলে গেছে। দেখেন পানি এখন পর্যন্ত কোনো নড়াচড়া নেই, ওই রকমই আছে। আর আমি অনেক ভর্তি করে রাখছি পানি। এই যে এখন স্পিড 189। এইরকম করতে একটা স্পিড 309 কিলোমিটার বা 310 কিলোমিটার, 320 কিলোমিটার পার আওয়ারে উঠে যায়। আর এদের ইয়েগুলো ডিজিটাল, আপনি চাইলে শুতে পারবেন, এই যে চাপ দিলে অটোমেটিক এটা রোটেট হয়ে যায়। আর সাথে আরও আছে চার্জার, হেডফোন আছে, খাবার দাবার যা চান দিয়ে যায়। আমরা চলে আসছে শর্ট রাউন্ডে এখানে। চায়না গ্রেট অল স্টেশন, মার্ডালিং গ্রেট অল রেল স্টেশন।
দিয়ে এক্সিট করে আমরা চলে যাব চায়না গ্রেট অল দেখতে। ভাবতে খুব ভালো লাগতেছে যে সপ্তম আশ্চর্যের একটি মানব দৃশ্যের সবচেয়ে বড় অল এখন আমি দেখতে যাব। জীবনের আরেকটি ইচ্ছা পূরণ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে তার নিজের ইচ্ছা পূরণ করার তৌফিক দান করুক। অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে সেজন্য। তো চলেন আমার সাথে ব্রাডালিং চায়না গ্রেট অল দেখতে। থাকবে নানা ইনফরমেশন, অনেক তথ্য জানার আছে। তো ফুল ভিডিও দেখবেন আশা করি। কি পরিমাণ মানুষ দেখবেন, কারণের ঠাই নাই। মানুষ কত অলস। এই যে ওই সাইডে স্টেয়ার আছে, স্টেয়ার ফাঁকা, কেউ স্টেয়ারে যাচ্ছে না। আমার মতো অলস হতে চাইলে এই যে এরকম স্কেলেটর ইউজ করতে পারেন। বিশাল, এই পাশ থেকে ওই পাশে আসলে দেখা যাচ্ছে না স্কেলেটরের। এখান থেকে শুরু হয়েছে স্কেলেটর। প্রচুর মানুষ। অবশেষে চলে আসছে ব্রাডালিংকের গেটে। এখন পর্যন্ত দেখতে পারিনি গ্রেট অলের কোনো অংশ। এই যেখানে হয়তো একটা দেখতে পাচ্ছি, তবে এটা টানেল, সরি। মানে ভিতরে সত্যি একটা ভালো লাগার কাজ করতেছে। এখানে দুইটা ওয়ে আছে কেবল কার। মানে এটার ওয়েটা হলো আপনি কেবল কারে উঠতে পারবেন এবং কেবল কারে নামতে পারবেন। সো এটার টিকিট প্রাইস আমার যতদূর ধারণা 140 RMB। আর ওই যে দেখতে পাচ্ছেন কেবল কারগুলা। আমি জাস্ট উপরে উঠবো কিন্তু নিচে নামবো না। ওই যে দেখতে পাচ্ছি চায়না গ্রেট অল কেবল কারের কাছাকাছি চলে আসছে। আপনারা যারা খাওয়া দাওয়া না করে আসেন, খাওয়া দাওয়া করে আসবেন। আর উপরে কোনো কিন্তু খাবার দোকান নেই, এখান থেকে হালকা কিছু খাবার নিয়ে নিতে পারেন। সো একটা নিনজা ট্রিক শিখাই দিই। আপনি যদি খুব ভালোভাবে ঘুরতে যান তাহলে এই যে এরকম দেখবেন অনেক গ্রুপ আছে। মানে এগুলো আপনার এই যে ট্যুর গ্রুপ, যে কোনো একটা গ্রুপের পিছে পিছে চলে যাবেন জাস্ট। মানে ওরা তো বুঝবে না যে আপনি আসলে ওই গ্রুপের না। ওরা যেদিকে যাবে আপনি ওইদিকে যাবেন, তাহলে দেখবেন খুব শর্ট টাইমে আপনার এক্স্যাক্ট পয়েন্টগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন। মানে পুরো চায়না শহরটা ফুলে ফুলে ভরায় রাখছে। আমি এই যে বেইজিং থেকে আসতেছিলাম, পুরোটাই আপনার ফুলে ফুলে ভরানো। এই যেটা হলো ব্রাডালিং কেবল। তো চীনের ব্রাডালিং কেবল কারের এখন যাব চীনের মহাপ্রাচীর দেখতে কেবল কারে করে। এখান থেকে কেবল কারের টিকিটটা কিনতে হবে। এখানে ড্রোন অ্যালাউ না, ড্রোন আমার থেকে রেখে দিল। এই যে এই জায়গায় ড্রোন আমার থেকে রেখে দিছে আর বলতেছে তুমি যখন যাবা এই ড্রোনটা তুমি নিয়ে গিয়েও। সো এখন টিকিট কাটবো এখান থেকে। সো এখানে দুই ধরনের টিকিট আছে। একটা হলো গ্রেট ওয়ালের টিকিট আর একটা হলো কেবল কারের টিকিট। সো আমি দুইটা টিকিট, গ্রেট ওয়ালের টিকিট নিল 40 ইয়ান আর কেবল কারের ওয়ান ওয়ে টিকিটের প্রাইস নিচ্ছে হলো আপনার 100 RMB। কেবল কার উঠে গেছে ওইদিকে, বিশাল লাইন, অনেক বড় লাইন। এই যে উঠে পড়ছে বাচ্চা কাচ্চা চেনা। গ্রেট অলের মাথা দেখতে পারতেছি। ওই যে প্রতীক্ষার যেন শেষই হচ্ছে না, শুধু যাচ্ছি আর যাচ্ছি। কিন্তু আসলে আসল জায়গায় যে গ্রেট ওয়ালটা একটু শুয়ে দেখবো হাত দিয়ে, সেটা এখনও দেখতে পারতেছি না। ও
অবশেষে অনেক অনেক মানুষ। এখনো নামতে পারিনি। এই যে অবশেষে আমি ছেড়ে দেখবো চায়না গ্রেট অল। যত দূর চোখ যায় শুধু ওয়াল আর ওয়াল। এটার কিন্তু একটা বিশাল হিস্ট্রি আছে। সো হিস্ট্রিটা আমি একটু পরে বলতেছি, হয়তো 4 থেকে 5 মিনিট সময় লাগবে, ধৈর্য ধরে শুনবেন। এই যে দেখেন কি পরিমাণ ভিড়। অবশেষে শুয়ে দেখছি মানব দৃষ্টির সবচেয়ে বড় স্থাপনা চায়না গ্রেট অল। এগুলা কিন্তু স্টিকি রাইস আর চিনি দিয়ে মিক্স করা। 21,000 কিলোমিটার লং এই চায়না গ্রেট অল। আর এই গ্রেট অল দেখেন কি পরিমাণ খারাপ। আর এটার কিন্তু বিশাল একটা হিস্ট্রি আছে, তো আমি হিস্ট্রিটা শেয়ার করব। আর এটা তৈরি করা হয়েছিল খ্রিস্টপূর্ব 421 বা মানে অনেকে বলে 500, মানে খ্রিস্টপূর্ব বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছে 573 খ্রিস্টাব্দে। তারও 573 খ্রিস্টাব্দ আগে হলো আমাদের ঈসা আলাইহিস সালাম যিশু। সো যিশু খ্রিস্টের জন্মেরও প্রায় 400 থেকে 450 বছর আগে থেকে এই স্থাপনা তৈরি করে। এই যে এই পাশ দিয়ে যদি দেখায়, এই যে দেখেন কিভাবে ওয়ালগুলো করা আছে। এখানে হয়তো সংস্কারের কাজ চলতেছে। ওগুলো হলো ওয়াচ টাওয়ার। এইরকম এই টোটাল 21,000 কিলোমিটারের ভিতরে এরকম ওয়াচ টাওয়ার আছে। বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন রকম লেখা। 21,000 অ্যাপ্রোক্স 21,000 ওয়াচ টাওয়ার আছে। এরকম একটা ওয়াচটা, এই ওয়াচটা থেকে এই ওয়াচটাতে যাওয়ার জন্য সব খবর আছে। এই যে দেখেন খাড়া ঢালু, মানে যতটা ইজি মনে হয় জিনিসটা মোটেও ততটা ইজি না। আর এই ওয়ালটা কিন্তু মানে পুরা কাভার করে না। এই যে দেখেন এই দিক দিয়ে গেছে, আবার ওই যে নিচে নামছে, নিচে নেমে আবার এই যে এই দিক দিয়ে এইভাবে চলে গেছে। চিন্তা করেন প্রায় 2000 বছর আগের করা, এখনো মজবুত। আর এই যে এই কেবল কারে করে আমরা উপরে উঠছি। এই যে কেবল কারে উঠলাম, আর ওই পাশ দিয়ে এই যে বেইজিংয়ের যে মূল সিটিটা, ওই সিটিটা দেখা যাচ্ছে। ওয়েলকাম টু চায়না। চায়না ইজ বিউটিফুল। সবাই যার যার মতো ছবি তুলছে। আর কাজটা কিন্তু সত্যি আসলে মোটেও সহজ না। একটা অস্টার থেকে আরেকটা অস্টার যেতে অবস্থা খারাপ। I'm from Bangladesh. Just press on this icon, then it will capture. This is for the video. Yeah, video also take photo. If you press on them. Okay. You want to just take photo there? Okay. Little bit. Yeah, shishi. Yeah, you're welcome. So এইভাবে হলো আমি ছবি আপনাদের হেল্প নিয়ে। তাছাড়া আসলে একটা মানুষ কীভাবে ছবি উঠাবো বলেন। তো এইভাবে হেল্প নিয়ে ছবি উঠাতে হয়। মানে আপনি যত উপরে উঠবেন তত ভালো ভিউ পাবেন গ্রেট ওয়ালের। যেটা এই পাশ অনেক দূর চলে গেছে। দেখি আমি সর্বোচ্চ কতটুকু জুম করতে পারি। এই যে 20x। ওইখান থেকে যদি এখন আমি জুম আউট করি, এই যে এই জায়গায় চলে আসছে। জাস্ট উপরে ওঠো, হাঁটো, উপরে ওঠো। এখানে বৃদ্ধ মানুষের সংখ্যা অনেক বেশি দেখতেছি। চায়নারা অনেক হাঁটতে পারে। অনেক মানুষ। আর এখানে আমি আসলে টুরিস্ট দেখতে পাচ্ছি না। টুরিস্টের সংখ্যা অনেক অল্প, অথবা আমি ফাইন্ড আউট করতে পারতেছি না কোনটা টুরিস্ট আর
কোনটা লোকাল। 150 কোটি মানুষের দেশে আসলে ট্যুরিস্ট লাগে না, ওরা নিজেরাই ট্যুরিস্ট এবং আসলে ঘুরতেছেও তাই। সব জায়গায় শুধু ওরাই মানে ওদেরকে জায়গা দিতে পারতেছে না, এরকম একটা অবস্থা। তো এখান থেকে আবার প্যাসেঞ্জার ডাউন, মানে এখান থেকে ডাউন হওয়ার একটা, এই যে যেহেতু একটা ওয়াচ টাওয়ার থেকে এখানে আবার নিচে নামাই নিতেছে। কি পরিমাণ ভিড়! আর ওটাই হলো ওয়াচ টাওয়ার। এগুলোর উপরে আর্টস থাকতো, মানে আগের তীরন্দাজ যা অবস্থান করতো, শত্রু আসলে আক্রমণ করতো। এটা অনেকে বলে মঙ্গলদের আক্রমণ থেকে বাঁচার জন্য গ্রেট ওয়ালটা তৈরি করছে, কিন্তু না, মঙ্গলরা তো ছিল আপনার প্রায় কত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কিছুদিন পরে আর কি। ইস্তাম্বুল, ওই যে ওসমান, আতারগুল, সুলতান সুলাইমান, ওই পার্টটাতে। কিন্তু তারও আগে মানে মঙ্গলদের চেঙ্গিস খান যে তৈরি, মানে চেঙ্গিস খান জন্মানেরও অনেক আগে থেকে। সো এটার হিস্টোরি আমি একটু ফাঁকা জায়গা পাই কিনা, ফাঁকা জায়গা পেলে ফাঁকা জায়গায় গিয়ে আমি হিস্টোরিটা বলবো। আরে চুপ কর কাদের কাছে, আরে চুপ কর, চুপ। হ্যাঁ ঠান্ডা। তো এই যে এই পার্টটাতে এটা এই যে ঘরের মতো, জাস্ট প্যাসেঞ্জার পাসের জন্য, প্যাসেঞ্জার পাস হবে। আরে আমি এখানে দাঁড়ায় কিভাবে ছবি উঠাবো? এখানে দাঁড়ায় তো ছবি উঠাতে যাচ্ছি, উঠাতে পারলে একটা সেলফি উঠে যায়। হ্যালো ম্যাম, যে আপনার এই ওয়ালগুলো কিন্তু আপনারা দেখবেন, এই যে দেখেন এরকম ফাঁকা, এই জায়গাগুলোতে আসলে তীরন্দাজরা থাকতো। এই যে তীরন্দাজরা এইভাবে। আর আমি যদি এই পাশটা দেখাই, এই ওয়ালগুলার মানে অ্যাভারেজ উচ্চতা আছে কোথাও 31 ফিট, কোথাও আপনার 15 ফিট, কোথাও 20 ফিট, মানে অ্যাভারেজ যদি বলেন অ্যাভারেজে 20 ফিট হাইট আছে আর কি এইটার। আর এই ফাঁকার সাথে আবার এই যে দেখেন ছোট ছোট এরকম দেখতে পারবেন, এগুলো থেকে আবার এই যে ডাউন হয়েছে। তার মানে এখানে গোলা রাখতো, গোলা রেখে এদিক দিয়ে ফেলে দিত, মানে গোলা বারুদের জায়গা। আর এটা হলো তীরন্দাজ যারা ছিল তারা এখানে করতো। আর ওই সময় আসলে কোনো গ্লু বা কোনো কিছু আবিষ্কার হয়নি, যে কারণে এই যে সাদা পাটটা এটা পরে সিমেন্টে করা হয়েছে। এই যে এটা সিমেন্ট, তার মানে এটা সংস্কার হয়েছে, এই পাটটা সংস্কার করা হয়েছে। আর এই যে এটা হলো আপনার, এই যে আমি যদি আরও জুম করে দেখাই, স্টিকি রাইস এবং চিনি মিশ্রিত করে এটা করা হয়েছে। স্টিকি রাইস বলতে আমাদের ওইখানে যে নরম ভাত আর কি, আমরা তো ঝরঝরা ভাত খাই, আর ওই ভাতটা যখন নরম হয় সেটাকেই বলবে হলো স্টিকি রাইস, যেটা চাইনিজ বা জাপানিজ বা থাইল্যান্ড এরা আসলে করে আর কি। ধরেন আমি তীরন্দাজ, ওইখানে শত্রু আছে, আমি মারতাছি, ঠুস। কি দারুণ তাই না? আমি মনে হয় পপুলার হয়ে গেলাম, এই সবাই আমার সাথে একটু ছবি উঠাতে ভিডিও করতে যাচ্ছে। মানে এখানে মেইন ঘটনা হলো, মানে চাইনিজদের ছেলে আর মেয়ে যদি চুল ছোট রাখে দুইজনই, পার্থক্য করা খুব কঠিন, কারণ কারো দাড়ি নাই, কারো মোছ নাই। সো কারো যদি এরকম দাড়ি থাকে, মানে কেমন করে যেন তাকায়। আমি লাস্ট সেনজেনে ছিলাম, সো সেনজেনে ঘোরাফেরা করতেছিলাম পার্কের ভিতরে। তো এক বাচ্চা দেখে বলতেছে, এবং আরেকটা ছেলে ছিল দেখে বলতেছে ইউ লুক সো কুল। পরে ট্রান্সলেটর ওপেন করলাম, তো পরে ওর আফসোসের কথা যে চাইনিজ পিপলদের আসলে এই দাড়ি মোছ এগুলো গজায় না, যে কারণে মানে অনেকের মন চায় এগুলার, এই জন্য কাউকে দেখলে তাকায় থাকে। তো আমি বলতেছিলাম যে তুমি আমার থেকে তাকায় আছো কেন বারবার? তো পরে এই কথা বলতেছে সে। সো এখানে হলো পয়েন্টটা হলো, আমরা এই যে এই পয়েন্টে আসছিলাম,
কেবল কারে করে। আর এখন এই যে এই পয়েন্টে নেমে যাব, এই যে এই পয়েন্ট নেমে গেছে। আমি যদি আরও জুম করে দেখাই, দেখেন ওই যে দেখছেন, দেখা যাচ্ছে এই যে এখান থেকে মানে যত দূর পাহাড় যায় ওই যে এখানেও পুরোটা করা এইভাবে। আর চায়না গ্রেট অলটা কিন্তু হলো এই যে আমি ছবিতে দেখাচ্ছি এই বাটটাতে করা। একজন আসছে ছবি উঠাইতে, এই যে নি হাও হ্যালো শিশি ওকে থ্যাংক ইউ। Okay. এখানে দাঁড়ায় আছি মিনিমাম মানে 20 থেকে 30 জন আসছে, ছবি উঠাইতেছে আর চলে যাইতেছে। খুবই ভালো লাগতেছে, সত্যি খুব ভালো লাগতেছে। বাংলাদেশে গিয়ে এমন হলে খুব ভালো লাগতেছে, সবাই আমাকে দেখবে, আসবে, ছবি উঠাবে, এই জন্যই মনে হয় সেলিব্রিটি হইতে চায় সবাই। সো এখন আসি এই চায়না গ্রেট ওয়ালের কিছু হিস্ট্রি বলি। চায়না গ্রেট ওয়াল কিন্তু মানে বিভিন্ন সাম্রাজ্যের আমলে এটা ক্রিয়েট করা হয়েছে। এটা বলা হয়ে থাকে খ্রিস্টপূর্ব 500 থেকে 550 বছর আগে থেকে এটা তৈরি করা হয়, যেটা প্রথম শুরু করে QIN, এটা কি বলে মিন ডাইনাস্টি, যেটা বলা হয়ে থাকে 221 থেকে 206 বা কোথাও কোথাও আপনার লেখা দেখতে পারবেন 450 বা 500, কিন্তু আমি কিছু উইকিপিডিয়ার দেখছি সেখানে লেখা আছে হলো গৌতম বুদ্ধের জন্মের আগে। তার মানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করছে, কিন্তু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 573 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম করছে। তার 573 বছর আগে জন্মগ্রহণ করছে হলো আমাদের ঈসা আলাইহিস সালাম, যেটা যীশু খ্রিস্ট। আর ওই খ্রিস্টপূর্বেরও 450 বছর আগে জন্মগ্রহণ করছে হলো গৌতম বুদ্ধ, এবং গৌতম বুদ্ধেরও আপনার 1 থেকে 150 বছর আগে থেকে এই মিন ডাইনাস্টি যেটা এক্সিস্ট করতো, ওই সময় কাল থেকে এটা শুরু হয়েছে। এবং এটা প্রথমে শুরু করা হয়েছিল যে আপনার চীনের উত্তর পাটটাতে, মানে ওই পার্টের কিছু লোকজন এই পার্টে চলে আসতো, মানে চীনের ভিতরে চলে আসতো, যে কারণে তারা চাইছিল যে একটা বর্ডার করে দিবে, আসতে পারবে না। সো সে কারণে একটা বর্ডার তৈরি করে দেয়, আর সেইখান থেকেই শুরু হয় এই মানে চায়না গ্রেট ওয়াল তৈরির কাজ। এখানে তারপরে শুরু হলো হ্যান ডাইনাস্টি, একটা আছে, প্রায় 3-4 দিন ধরে এগুলাই করতেছি। তারপরে ছিল মিং ডাইনাস্টি, যেটা হলো মিং ডাইনাস্টির টাইমে সবচেয়ে বড় যে মানে কাজটা, সেটা হলো মিং ডাইনাস্টি করে। সেই সময় বলা হয় 8000 কিলোমিটার তৈরি করে হলো মিং ডাইনাস্টি। আর এখনকার যে মেইন স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা মিং ডাইনাস্টির সময় তৈরি করা হয়েছে। আর এটা কিন্তু 5000 কিলোমিটার হলো আপনার হাঁটার উপযোগী, কিন্তু বাকিগুলো আসলে হাঁটার উপযোগী না, অনেক নষ্ট হয়েছে বা ড্যামেজ হয়েছে। এই যে যদি দেখে এদিকে কিন্তু কোনো মানুষ নাই, এদিকে আসলে গেট নাই, যে কারণে কোনো মানুষ নাই, এই যে কোনো মানুষ নাই। আপনি যদি হেঁটে হেঁটে ঘুরতে যান, আপনার 18 মাস সময় লাগবে ঘুরতে, 5000 কিলোমিটার। কিন্তু এই ওয়ার্ল্ড 21000 কিলোমিটার, যেটা মানব সৃষ্ট সবচেয়ে বড় ক্রিয়েশন, যেটা 7 ওয়ান্ডার্স। কি বলবো, সত্যি খুব ভালো লাগতেছে। আর অনেকে বলে এটা সম্পর্কে যে মঙ্গল থেকে বাঁচার জন্য এই চায়না গ্রেট ওয়ালটা তৈরি করা হয়েছে। সো এটা আসলে ঠিক না। মঙ্গল এক্সিস্ট করতো আপনার 1200 বা 1400 সালের এই দিকে, যে সময় সুলতান সুলাইমানের যুগ ছিল, চেঙ্গিস খান বা মঙ্গল সাম্রাজ্য। কিন্তু তারও প্রায় অনেক 2000 বছর আগে থেকে এই চায়না গ্রেট ওয়ালে কাজ শুরু হয়। আর এই যে এগুলো কিন্তু আপনার যেটা বললাম তীর মারতো এদিক দিয়ে, আর এই যে এদিক দিয়ে যাইতো। এটা কিন্তু অনেক খাড়া, আপনার এখানে কোনো খাবার ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। আপনারা নিচ থেকে খেয়ে আসবেন, আর অবশ্যই পারলে একটা বোতল সাথে করে নিয়ে আসবেন, মানে যেহেতু সিঁড়ির রাস্তা অনেক হাঁটতে হয় আর কি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে শিক্ষা গ্রহণের জন্য সুদূর চীনে যাও, যে কারণে চীনে চলে আসছে চায়না গ্রেট ওয়াল দেখতে এবং আপনাদেরকে দেখাতে।
এরকম এই যে এক্সিট পয়েন্ট পাবেন, এর মধ্যে আপনাকে নেমে যেতে হবে। এখানে যে সিকিউরিটি থাকে, এখানে আপনারা 2-3 ভাবে নামতে পারবেন। এই যে কেবল কারে নামতে পারবেন, রেস্টরুম আছে মানে ওয়াশরুম। আর এখানে কিন্তু আপনার টয়লেটে যেতে চাইলে আপনি যদি টয়লেট বলেন মানে ওয়াশরুম বলেন বুঝবে না, WC বলবেন। WC বললে আপনাকে টয়লেট দেখা দেবে। সো দেখি এখন স্টেয়ারে করে কেমন করে স্লাইডার করে নিচে চলে যায় সেটা দেখি। আর সিসি ক্যামেরার কথা যদি বলি, এদের আসলে মানে সব জায়গায় সিসি ক্যামেরা, মানে বনে জঙ্গলে বাজারে যেখানে যাবেন সেখানে সিসি ক্যামেরা। দেখবেন যে বনের ভিতরে ঢুকে গেছেন, ওর ভিতরে গিয়ে দেখবেন সিসি ক্যামেরা। আর সিসি ক্যামেরাগুলো এরা হলো ওই যে ব্যবহার করে, আপনার কি বলে, সৌরবিদ্যুৎ চালিত, মানে উপরে একটা সৌরবিদ্যুতের খুঁটি লাগায় রাখে আর এটা চলতে থাকে। এখানে আপনারা এই যে এইভাবে ছবি উঠায় দিচ্ছে, এটা যদি নেন মানে এরা ছবি উঠায় আপনাকে এই যে প্রিন্ট কপি দিবে, মানে ছবিটা যে আপনার মোবাইলে দিবে তা দিবে না কিন্তু। তো এটা সাবধান থাকবেন। আমি ওই যে লাস্ট ঝানঝিয়াতে অ্যাভাটার টাওয়ারে ছবি উঠাতে গিয়ে মানে ছবি আর আমাকে ইয়াতে দেয় না, মানে পেন ড্রাইভে দেয় না বা কপি দেয় না। ওরা ছবি বের করে, ওইটা বের করতে আবার টাকা নেয়, মানে ও তুলতে 10 টাকা, আবার বের করতে 60 টাকা 70 টাকা, মানে RMB আর কি বলতেছে। তো এটা থেকে একটু সাবধান থাকবেন। ঠান্ডা ঠান্ডা কুল। এখানে যে বেইজিং অলিম্পিকের মেডেল আছে, আপনারা যেটা চান নিয়ে নিতে পারেন। এই যে স্বর্ণের মেডেল বেইজিং অলিম্পিকের। আর সুভিনিয়র আছে কিছু, যেটা RMB সুন্দর আছে। এগুলো যে ড্রাগনের ছবি, চায়না গ্রেট হলে বসে খাওয়া দাওয়া, বার্গার, এটার দাম পড়ছে 25 আর পানির দাম পড়ছে 10 RMB। 25 RMB-তে বার্গার খেয়ে নিতে পারেন। এক্সিট গেটে আপনারা এরকম টিকিট পাবেন, 40 RMB নিল, এখন এক্সিট হয়ে চলে যাবে এদিক দিয়ে। শেষে কিছু সুভিনিয়ারের দোকান আছে, এখান থেকে এগুলো ট্রাই করতে পারেন। তবে দাম একটু অনেক বেশি মনে হচ্ছে।
এটা হলো আপনার এগুলো 98 RMB। তো আমি আমার এই যে একটা মিরর নিয়ে নিলাম, এটা করলে একটা মিরর বেরোবে। এটা হলো 38 RMB পড়ছে। আর আপনারা এই যে এগুলো যদি নিতে চান, এই যে ইয়াতে রাখে, এগুলো নিতে পারেন, সুন্দর সুন্দর আছে। তো আসছি এক্সিট পয়েন্টে। এখন আপনারা সামনে বাস ধরে অথবা এই লাইনে করে আসছে, সেম লাইনে করে আপনারা চলে যেতে পারেন। যদি আরও বেইজিংয়ে কিছু স্পট ঘুরে দেখার ইচ্ছা থাকে তাহলে এই যে যেমন কি বলে এটা ফরবিডেন সিটি, তাহলে আপনারা এই বাসগুলোকে পিক করতে পারেন বা এই যে এই পাশ থেকে পিক করতে পারেন, পিক করে যেতে পারেন। আর আমি আসলে আজকে গুয়াংজুতে রিটার্ন করব, সো আমি আমার হোটেলে ব্যাক করতে হবে, যে কারণে এই যে দিক দিয়ে বুলেট ট্রেনের এন্ট্রি পয়েন্ট যেটা ঢুকে আমি আবার বুলেট ট্রেন ক্যারি করে বেইজিং নর্থ রেল স্টেশনে চলে যাব। এদের এই যে বুলেট ট্রেনের পরে হলো আপনার আবার এই যে সাবওয়ে স্টেশন যেটা মেট্রো। সো যে কোনো বুলেট ট্রেন থেকে আপনারা আবার মেট্রো ধরতে পারবেন। এখন এই মেট্রো ধরে আমি চলে যাব হলো কিছু কেনাকাটা করতে এবং হোটেল রুমের দিকে। এই যে সাবওয়ে, আমাকে সাবওয়েতে নামতে হবে। এদের এক একটা মানে সাবওয়ে বা মেট্রো স্টেশন এত বিশাল যে ধরেন আমাদের মিরপুর 10, ওদিকে আছে 13, 11, 6, এগুলো সব মিলায় মনে করেন একটা মেট্রো স্টেশন। মানে একটা টোটাল হলো বেইজিংয়ে আছে 21টা লাইন। মানে আমাদের যেরকম উত্তরা থেকে মতিঝিল একটা লাইন, এদের এরকম এই জায়গাটাকে ঘিরে 21টার মতো লাইন আছে। সো এই যে এখন এটা হলো মেট্রোর এন্ট্রি গেট। আর সবচেয়ে সহজ হলো আপনারা যদি আলিপে ইউজ করেন। এই যে আলিপের ভিতরে আপনার এই যে ট্রান্সপোর্ট আছে, ট্রান্সপোর্টে আপনার সেট করে নেবেন, এই যেভাবে ধরবেন, গেট খুলে যাবে, আপনি চলে যাবেন। মানে সবচেয়ে কনভেনিয়েন্ট আর কি। আমি একটা ছিল কার্ড, প্রথম দিনে এসে আপনার লক করে ফেলছে। আমি আর কোনো কার্ড ইউজ করিনি। প্রথম দিনে আমার $50 কাছে ছিল, সেটা একটু খরচ করছি, ওই $50 পর্যন্তই শেষ। তারপরে আমি টোটাল যে 6700 RMBর মতো খরচ করছি এই লাস্ট 7 দিনে বা 8 দিনে। আমার একটা মনে করেন কার্ডও লাগে নাই, কোনো ক্যাশও লাগে নাই, সব আমি এই আলিপে দিয়েই করছি। মানে আপনার হাতে মোবাইল থাকলেই হয়েছে, সব কিছু করতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। এখন আমি যাচ্ছি স্যামসাংয়ের স্টোরে, স্যামসাং মোবাইল কিনবো। দেখি স্যামসাং মোবাইলের প্রাইস কেমন। বিদায় নিচ্ছি। স্যামসাং মোবাইলের প্রাইসের ব্লগ থাকবে একটু পরে। তো আশা করি ভালো লাগছে। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর কিছু কোয়ারি থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সো লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।